আজকে আমরা যে পদ্ধতিটা নিয়ে পড়বো সেটা হচ্ছে ফার্টিলাইজেশন প্রসেস। অর্থাৎ হিউম্যান ফার্টিলাইজেশন প্রসেস সম্পর্কে এখানে পড়বো। ফার্টিলাইজেশন বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু যে পদ্ধতিতে পরস্পরের সাথে যুক্ত হচ্ছে সেই প্রসেসটাকে আমরা ফার্টিলাইজেশন বা নিষেক বলে থাকি। অ্যাকচুয়ালি এখানে যে ছবিটা দেখানো হয়েছে দেখেই বুঝতে পারছো যে এই যে স্ট্রাকচারটা রয়েছে এটা হচ্ছে ডিম্বাণু বা ওভা যেটাকে আমরা বলি। আর এইটা হচ্ছে ডিম্বাণুর চারপাশে ফলিকিউলার সেল দিয়ে দেখবে একটা লেয়ার থাকে, যে লেয়ারটাকে অ্যাকচুয়ালি বলা হয় করোনা রেডিয়াটা। আর এইগুলো হচ্ছে স্পার্ম। এবার আমরা জানি যে ফার্টিলাইজেশন প্রসেসের সময় স্পার্মের সামনেতে অ্যাক্রোসোম বলে একটা স্ট্রাকচার থাকে, যার মধ্যেতে বেশ কিছু উৎসেচক বা এনজাইমস থাকে, যেগুলোর মাধ্যমে এরা করোনা রেডিয়াটা লেয়ার যেটা সেটাকে ভেদ করছে। তারপর এখানে এই যে এগ সেল মেমব্রেন যেটা ডিম্বাণুর যে পর্দা তাকে ভেদ করছে, এবং তারপরে এখান থেকে স্পার্ম থেকে অ্যাকচুয়ালি হ্যাপ্লয়েড যে নিউক্লিয়াস এবং সেন্ট্রোজোম সেটা ডোনেট করে দেয়, যেটা সেটা হচ্ছে ডিম্বাণুর কাছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখা যায় যে মেটাফেজ প্রমোটিং ফ্যাক্টর বলে একটা ফ্যাক্টর বা অ্যানাফেজিক ফ্যাক্টর বলে একটা ফ্যাক্টর রিলিজ করে, যার ফলে অ্যাকচুয়ালি এই যে মেটাফেজ টুতে আটকে থাকা যে ডিম্বাণুটা বা যে ওভাটা রয়েছে যেটা অ্যাকচুয়ালি সেকেন্ডারি উসাইট, সেইটা পরবর্তী স্টেজেতে তারা ডেভেলপমেন্টের অ্যাকচুয়ালি যায়। তো এখানেতে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কিভাবে অ্যাকচুয়ালি স্পার্মের সাথে ওভা ফিউজ হচ্ছে, এবং স্পার্ম ওভার কাছে আসার পর কি কি উৎসেচক বা কি কি এনজাইম রিলিজ করছে, এবং সেগুলো দিয়ে বাইরের আউটার মেমব্রেনগুলোকে নষ্ট করে দিয়ে ভেতরের অ্যাকচুয়ালি নিউক্লিয়াস যেটা রয়েছে ওভার মধ্যে সেই নিউক্লিয়াসের সাথে ফিউজ হচ্ছে। তো সেই ঘটনাটাকেই বলা হয় যেটা সেটা হচ্ছে ফার্টিলাইজেশন বা নিষেক পদ্ধতি। এবার যখনই ফার্টিলাইজেশন হয় অ্যাকচুয়ালি ডিম্বাণু সেটা ওভিউলেশন হওয়ার পর ডিম্বাণুটা অ্যাকচুয়ালি ওভারি থেকে বেরোনোর পর এসে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা ইস্থেমাস জাংশনেতে এসে স্টে করে। অ্যাম্পুলা ইস্থেমাস যে সংযোগস্থল সেখানেতে এসে স্টে করে, এবং সেইখানেই ফার্টিলাইজেশন প্রসেসটা হয়। এবং অনেক স্পার্মই কিন্তু চারপাশ থেকে এসে ডিম্বাণুকে ফার্টিলাইজ করার চেষ্টা করে, কিন্তু এদের মধ্যে শুধুমাত্র একটা স্পার্মই ডিম্বাণুর ভেতর ঢুকতে পারে, বাকি সব স্পার্ম কিন্তু সেগুলো নষ্ট হয়ে যায়। এবার যখনই ফার্টিলাইজেশনের কথা আসে সেখানে দেখো দুজন এখানে অংশগ্রহণ করছে। একটা হচ্ছে সেটা হচ্ছে ডিম্বাণু বা যেটা ওভা বা এগ যেটাকে বলা হয়, আর একটা হচ্ছে শুক্রাণু বা যেটাকে স্পার্ম অ্যাকচুয়ালি বলি। জাস্ট একটু স্ট্রাকচারটা দেখো যে ডিম্বাণু যেটাকে আমরা বলছি সেটা অ্যাকচুয়ালি সেকেন্ডারি উসাইট। তো হিউম্যানের ক্ষেত্রে এবার সেকেন্ডারি উসাইটের এই সেলটা হচ্ছে অ্যাকচুয়ালি সেকেন্ডারি উসাইট। এবার সেকেন্ডারি উসাইটকে ঘিরে চারপাশে ফলিকুলার সেলের একটা লেয়ার রয়েছে। তো এই লেয়ারটাকে বলা হচ্ছে করোনা রেডিয়াটা, যেটা ফলিকুলার সেলস দিয়ে তৈরি। এবার ঠিক করোনা রেডিয়াটা লেয়ারের পরই একটা জেলির মতো একটা লেয়ার রয়েছে, একটা জেলি লেয়ার আছে। এই জেলি লেয়ারটা অ্যাকচুয়ালি বলা হয় জোনা পেলুসিডা। এবার যেহেতু দেখো জোন কথাটার অর্থ হচ্ছে মানে এরিয়া, একটা অঞ্চল, আর পেল মানে এটাকে স্টেন করলে অ্যাকচুয়ালি এটা বিবর্ণ টাইপের একটা কালার নেয়। তো পেল কালারের ওটা স্টেন নেওয়ার জন্য ওটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে জোনা পেলুসিডা। এর ভেতরেতে দেখা যায় যে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেল মেমব্রেন। এইখানে অ্যাকচুয়ালি এখানে দুটো মেমব্রেন আছে, একটা বাইরের দিকের মেমব্রেন আছে যেটাকে বলে ভাইটালাইন মেমব্রেন, আর ভেতরের দিকে আরেকটা মেমব্রেন আছে যেটা হচ্ছে এগ সেল মেমব্রেন। তো দুটো মেমব্রেন অ্যাকচুয়ালি প্রায় কাছাকাছি থাকে, তো সেই জন্য দুটোকে আলাদা করে এই ছবিটাতে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানেতে দুটো মেমব্রেন আছে অ্যাকচুয়ালি জোনা পেলুসিডার ভেতরেতে। তো সেই জন্য স্পার্ম যখন ওভার ভেতর ঢুকতে যায় তখন সবার প্রথম করোনার রেডিয়াটা নষ্ট করে, তারপর জোনা পেলুসিটা নষ্ট করে, তারপর ভাইটালাইন মেমব্রেন নষ্ট করে, এবং তারপর এগ সেল মেমব্রেন নষ্ট করে সেটা ভেতরের দিকে ঢোকে। আর দেখো অ্যাকচুয়ালি যেটা মানে যেটা ডিম্বাণু বা এগ বা যেটাকে আমরা ওভাম বলছি, তার তো একটা নিউক্লিয়াস রয়েছে। নিউক্লিয়াসটা খুব সুগঠিত সাইটোপ্লাজমে, এবং এটা ছাড়াও দেখো ছোট ছোট বেশ কিছু গ্র্যানুলার স্ট্রাকচার এখানে রয়েছে, যেগুলোকে বলা হচ্ছে কর্টিক্যাল গ্র্যানিউল। এই কর্টিক্যাল গ্র্যানিউল বা কর্টিক্যাল দানা যেটা, সেইটার যে কাজ সেটা হচ্ছে যখনই একটা স্পার্ম অ্যাকচুয়ালি ওভার বা ডিম্বাণুকে ফার্টিলাইজ করে, ফার্দার যাতে আর কোনো স্পার্ম অ্যাকচুয়ালি ওই ডিম্বাণুকে ফার্টিলাইজ করতে না পারে বা অন্য কোনো স্পার্ম যাতে ডিম্বাণুর কাছে আসতে না পারে, সেই জন্যই এই কর্টিক্যাল গ্র্যানিউলসের মধ্যে কিছু কেমিক্যালস থাকে যারা ওভার চারপাশেতে একটা কোটিং বা একটা পাঁচিলের মতো স্ট্রাকচার তৈরি করে দেয়। তো সেটাই এই কর্টিক্যাল গ্র্যানিউলসগুলোর কাজ, এবং সেই পদ্ধতিগুলো আমরা দেখবে পড়বো আস্তে আস্তে। আর অন্যদিকে হিউম্যান স্পার্মের ক্ষেত্রে যেটা হয় যে স্পার্মে একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস আছে, সামনে একটা উৎসেচক বা এনজাইম ফিল্ড একটা
চেম্বার রয়েছে যেটা গলগি বডি থেকে তৈরি হয়, এটার নাম হচ্ছে অ্যাক্রোসোম। এরপর এখানেতে সেন্ট্রোসোম স্ট্রাকচার থাকে এবং সেন্ট্রোসোম থেকেই ফ্লাজেল্লা যেটা সেটা তৈরি হয়। এবং তার সাথে সাথে এইখানে মিড পিস যেটাকে অ্যাকচুয়ালি বলছে, সেখানে মাইটোকন্ড্রিয়াগুলো পরপর যোগ হয়ে গিয়ে স্প্রিংয়ের মতো করে এখানটাতে অবস্থান করে। তাহলে এই হচ্ছে স্পার্ম আর ওভার যে স্ট্রাকচার। এবার ফার্টিলাইজেশন যেটা হয় সেটা হচ্ছে মানে অ্যাম্পুলা ইস্থেমাস জাংশন, ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা ইস্থেমাস জাংশনের মধ্যেতে অ্যাকচুয়ালি ফার্টিলাইজেশন প্রসেসটা হয়। তবে অনেক সময় বলা হয় যে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা রিজিয়নেতে ফার্টিলাইজেশনটা হয়। এবার ওভিউলেশন যেটা, যে ওভা যেটা বেরোনো, সেটা মোটামুটি ধরে নেওয়া হয় যে মেনস্ট্রুয়াল সাইকেলের 14th ডেতে ওভিউলেশন হয়, 14তম দিনেতে ওভিউলেশন হয়। এবার অনেক ক্ষেত্রেই দেখবে এটাকে অ্যাকচুয়ালি 14 থেকে 15তম দিনের মধ্যে ওভিউলেশন হয়। এবার অ্যাকচুয়ালি স্পার্ম বা ওভা যেটা রয়েছে, সেই স্পার্ম বা ওভার অ্যাকচুয়ালি লাইফ স্প্যান হচ্ছে মোটামুটি 3 দিন বা 72 ঘন্টা। তো সেই জন্যই বলছে স্পার্ম অ্যাকচুয়ালি সার্ভাইভ করতে পারে 3 দিন অবধি, কিন্তু অ্যাক্টিভ থাকে যেটা সেটা হচ্ছে 6 থেকে 17 ঘন্টা। অর্থাৎ স্পার্ম অ্যাকচুয়ালি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে ঢোকার পর 6 থেকে 17 ঘন্টার মধ্যে ফার্টিলাইজড করে নেওয়াটাই সব থেকে ভালো। অন্যদিকে সেকেন্ডারি উসাইট যেটা, সেটাও কিন্তু দেখো 72 ঘন্টা অ্যাকচুয়ালি সার্ভাইভ করে এবং এটা 24 ঘন্টা বা একদিনই এটা কিন্তু অ্যাক্টিভ থাকে। তো ন্যাচারালি যেহেতু 14th ডেতে ওভিউলেশন হচ্ছে, তো সেই কারণে কিছুদিন মানে এগিয়ে পিছিয়ে যেটা মোটামুটি বলা হয় যে মেনস্ট্রুয়াল সাইকেলের 12 থেকে 18তম দিন, মানে 12 থেকে 18 ডে এর মধ্যে ফার্টিলাইজেশন হওয়ার চান্স যেটা, সেটা কিন্তু দেখো সব থেকে বেশি। এবার যখনই ফার্টিলাইজেশন হতে যায় তখন সেক্ষেত্রে যেটা হয়, দেখো এখানেতে অ্যাকচুয়ালি একটা ছবি দেখানো হয়েছে, যে ছবিটাতে লেয়ারগুলো আরো ভালো করে আমরা বুঝতে পারবো। দেখো এইটা হচ্ছে এগ সাইটোপ্লাজম, মানে এটা সেকেন্ডারি উসাইট বা যেটাকে আমরা ওভা বা এগ বলছি, সেই স্ট্রাকচারটা। এইবার যখন বাইরের দিকে আসতে যাচ্ছি তখন দেখো এই দেখেই বুঝতে পারছো এইগুলো হচ্ছে সেই কর্টিক্যাল গ্র্যানিউলস। এবার যখনই বাইরের দিকে আসতে যাচ্ছি তখন প্রথমেই দেখো যেটা পড়লো সেটা হচ্ছে এগ সেল মেমব্রেন, এইটা মানে এটা ডিম্বাণু কোষের যে কোষ পর্দা, তো সেইটা অ্যাকচুয়ালি এগ সেল মেমব্রেন। এরপর একটা ফাঁকা জায়গা আছে, এই জায়গাটাকে বলা হয় পেরিভাইটালাইন স্পেস, ঠিক আছে, এই গঠনটাকে বলা হয় পেরিভাইটালাইন স্পেস। এরপর দেখো ইয়েলো কালারের একটা পর্দা রয়েছে, যে পর্দাটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে ভাইটালাইন পর্দা। আর তারপরেতে এই যে রিজিয়ানটা রয়েছে এইটাই হচ্ছে জেলিকোট, মানে জোনা পেলুসিডা যেটাকে বলা হচ্ছে। আর জোনা পেলুসিডার পরেই যে লেয়ারটা থাকে অ্যাকচুয়ালি সেইটাকে বলা হয় করোনা রেডিয়াটা। তো অ্যাকচুয়ালি মানে এর বাইরেতে রয়েছে যেটা, সেটা হচ্ছে করোনা রেডিয়াটা। তো বাইরে থেকে স্পার্ম যখন ভেতরের দিকে ঢুকতে যায় তখন ওকে প্রথম ভেদ করতে হবে বা প্রথম নষ্ট করতে হবে করোনা রেডিয়াটা, যেটা ফলিকিউলার সেল দিয়ে তৈরি, তারপর জোনা পেলুসিডা, তারপর ভাইটালাইন পর্দা, এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে এগ সেল মেমব্রেন, সেখানেতে ফিউজ হতে হবে। এবং ন্যাচারালি দেখো এখানে ছবিতে দেখাচ্ছে যে অ্যাক্রোসোম যেটা রয়েছে, যত সময় যাচ্ছে অ্যাক্রোসোমটা দেখো সেখান থেকে এনজাইম বেরিয়ে প্রথম এখানে অ্যাকচুয়ালি ফলিকুলার সেলের যে করোনা রেডিয়াটা সেটাকে ভেদ করছে। তারপর দেখো ঢুকে যাচ্ছে জোনা পেলুসিডা, জোনা পেলুসিডার ভেদ করে ঢুকে গেল। এরপর দেখো ভাইটালাইন পর্দা যেটা সেটাকে ক্রস করেছে এবং ফাইনালি দেখো এগ সেল মেমব্রেনের সাথে অ্যাকচুয়ালি স্পার্মের সেল মেমব্রেনটা ফিউজ হয়ে গেছে। এবার যখনই এটা ফিউজ হয়ে গেছে তখন দেখো আস্তে আস্তে এই নিউক্লিয়াস যেটা রয়েছে হ্যাপ্লয়েড, সেটা কিন্তু ধীরে ধীরে ঢুকে যাচ্ছে, যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই সাইটোপ্লাজমের মধ্যে। এবং এখানে একটা বিশেষত্ব হচ্ছে যখনই একটা স্পার্মের সাথে দেখো যে এই সাইটোপ্লাজমটা কানেক্ট হয়ে গেছে এবং যখনই স্পার্মটা অ্যাকচুয়ালি দেখো তার যেটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস সেটা যেই ডোনেট করে দিল, সঙ্গে সঙ্গে এই যে কর্টিক্যাল গ্র্যানিউলস যেগুলো রয়েছে, যেগুলো দেখো অ্যাকচুয়ালি অন্য স্পার্মের সাথে ওভার যুক্তটাকে আটকায়, তারা সঙ্গে সঙ্গে দেখো তাদের মধ্যে যে গ্র্যানুলার স্ট্রাকচার রয়েছে সেগুলোকে সব রিলিজ করে দিচ্ছে পেরিভাইটালাইন স্পেসে। এবার পেরিভাইটালাইন স্পেসেতে যখনই সেগুলো রিলিজ করলো, দেখো পেরিভাইটালাইন স্পেসেতে এগুলো আস্তে আস্তে বাড়তে থাকছে এবং এইটাই কিন্তু অ্যাকচুয়ালি চারপাশেতে মানে ডিম্বাণু যেটা রয়েছে তার চারপাশেতে একটা পাঁচিলের মতো তৈরি করে দেবে। তো এই যখনই এটা পাঁচিলের মতো তৈরি হয়ে যাবে তখন কিন্তু সেকেন্ড আর কোনো স্পার্মকে এ ঢুকতে দেবে না। তো সেই জিনিসটাই এখানে দেখো অ্যাকচুয়ালি ফার্টিলাইজেশন প্রসেসেতে ঘটে থাকে। আর এই পাশে যে ছবিটা দেখানো হয়েছে এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ যেটাকে বলা হয়, যে ক্ষেত্রে দেখো আর্টিফিশিয়ালি একটা মাইক্রো সিরিঞ্জের মাধ্যমে একদম এই যে ডিম্বাণু যেটা রয়েছে সেই ডিম্বাণুটাকে মাইক্রোস্কোপের তলায় রেখে একটা সাপোর্ট দিয়ে ওটাকে এক জায়গায় ফিক্স করে রাখা হচ্ছে। দিয়ে দেখো মাইক্রো ইঞ্জেকশনের মাধ্যমে
এইটা হচ্ছে একদম চারপাশের কর্নার এরিয়াটা একদম ভেদ করে পুরো ডাইরেক্টলি একদম পুরো মানে নিউক্লিয়াসটাকে ইনজেক্ট করে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে এগ সাইটোপ্লাজমের মধ্যে। এবং এই পদ্ধতিটা যেটা হয় সেটা হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন, এবং এটাই দেখো টেস্ট টিউব বেবির অ্যাকচুয়ালি কনসেপ্ট সেটা এখান থেকেই ডেভেলপ করছে। এবার যখনই ফার্টিলাইজেশনের প্রসেসের কথা বলা হয়, অ্যাকচুয়ালি ফার্টিলাইজেশনে যেটা হয়, ওভারি থেকে ওভারটা রিলিজ হয়। ওভারটা রিলিজ করার পর এইটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবের প্রথমে দেখো ফিমব্রি দিয়ে এই ওভারটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেড হলো। সেখান থেকে ওই ওভারটা এলো ইনফান্ডিবুলার, সেখান থেকে এলো অ্যাম্পুলার, এবং অ্যাম্পুলার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি এখানকার যে সিলিয়ারি এপিথেলিয়াম আছে তার সিলিয়ারি মুভমেন্টের মাধ্যমে এটা ঠিক এসে এই অ্যাম্পুলা ইস্থেমাস যে জাংশনটা রয়েছে সেইখানেতে ওয়েট করে। অন্যদিকে স্পার্মগুলো যখন অ্যাকচুয়ালি দেখো এই রাস্তা দিয়ে আসছে, এই রাস্তা দিয়ে আসার পর স্পার্ম যেগুলো যতগুলো ঢোকে সেটা দুদিকেই অ্যাকচুয়ালি তারা কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যায়। এবার যে স্পার্মগুলো এই সাইডে আসছে, কারণ ওভিউলেশন হয়েছে এই সাইডে, তাহলে যে স্পার্মগুলো এদিকে আসে সেই স্পার্মগুলোর মধ্যে কোনো একটা স্পার্মের সাথে অ্যাকচুয়ালি ওভার ফার্টিলাইজেশন যেটা হয় সেটা হচ্ছে অ্যাম্পুলা ইস্থেমাস জাংশন এই জায়গাটাতে হয়। এবং সেটা অ্যাকচুয়ালি মেনস্ট্রুয়াল সাইকেলের আগেই আমরা বললাম 12 থেকে 18তম দিনের মধ্যে এই ফার্টিলাইজেশন প্রসেস সেটা সম্পন্ন হচ্ছে। এবং অ্যাট ওয়ান্স ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যেতে প্রায় দেখা যায় 200 মিলিয়ন স্পার্ম তারা কিন্তু অ্যাকচুয়ালি প্রবেশ করছে, এবং সেই 200 মিলিয়ন স্পার্মের মধ্যে যে কোনো একটা স্পার্ম অ্যাকচুয়ালি ওভার সাথে ফিউজ হয় এবং সেখান থেকে জাইগোট ফর্মেশনের রাস্তাতে তারা কিন্তু যায়। এবার বলছে যে ফার্টিলাইজেশন যে প্রসেসটা হয় সেখানে যে ঘটনাগুলো দেখো ঘটছে, প্রথম সেটা হচ্ছে সেকেন্ডারি উসাইট, সেটা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে আসে। কারণ আমরা পড়েছি যে এখানেতে অ্যাকচুয়ালি সেকেন্ডারি উসাইটের সাথেই স্পার্মের কিন্তু সংযুক্তি হয়, তো সেইখানে সেকেন্ডারি উসাইট ওভিউলেশনের পর আস্তে আস্তে সেটা এসে ফ্যালোপিয়ান টিউবের মধ্যেতে আসছে অ্যাম্পুলা রিজিয়নে। এবার অন্যদিকে সেকেন্ড স্টেপ সেটা হচ্ছে এন্ট্রি অফ স্পার্ম ইন্টু ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। অ্যাট ওয়ান্স ওই যে বললাম 200 মিলিয়ন স্পার্ম, মানে 200 মিলিয়ন স্পার্ম তারা অ্যাকচুয়ালি ইউটেরাইন ক্যাভিটির মধ্যে আসছে এবং দুদিকের মধ্যেতে এটা ছড়িয়ে পড়ছে। থার্ড যেটা রয়েছে যে স্পার্মটা প্রবেশ করার পর তার যে মুভমেন্ট বা তার যে স্পিড যেটা হয় সেটা মোটামুটি 1.5 থেকে 3 মিলিমিটার পার মিনিট হয়, এবং 5 থেকে 6 ঘন্টা ধরে এই স্পার্মের কিন্তু সময় লাগে সেটা হচ্ছে এই ওভার কাছেতে পৌঁছাতে, মানে সেকেন্ডারি উসাইট যেটাকে বলা হচ্ছে যে তার কাছে পৌঁছাতে। কারণ এর গতিটা কিন্তু খুব কম, কিন্তু একটা তোমায় খেয়াল রাখতে হবে যে সেলগুলো তো অত্যন্ত মাইক্রোস্কোপিক, খুব ক্ষুদ্র আকৃতির গঠন, তো এইরকম একটা স্পিডেতে তারা কিন্তু অ্যাকচুয়ালি ওভার দিকেতে যায়। এবার আসছে সেটা হচ্ছে ক্যাপাসিটেশন। যখনই স্পার্ম এসে প্রবেশ করে অ্যাকচুয়ালি স্পার্ম যেগুলো রয়েছে স্পার্মের অ্যাক্রোজোমের ওপরেতে একটা গ্লাইকোপ্রোটিন কোলেস্টেরল ক্যাপ থাকে, এবং এই ক্যাপটার কারণ হচ্ছে যাতে অন্য কোনো সেল স্পার্ম যখন অ্যাকচুয়ালি টেস্টিস থেকে তৈরি হয়ে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম দিয়ে আসছে বা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমেও ঢোকার পর এই যে দেখো সার্ভিক্স বা ইউটেরাস এইরকম কোনো সেলের সাথে যে যুক্ত হচ্ছে না, তার পেছনে কারণ হচ্ছে স্পার্মের একদম সামনে অ্যাক্রোজোমের বাইরেতে একটা সেখানেতে গ্লাইকোপ্রোটিন কোলেস্টেরল ক্যাপ আছে। গ্লাইকোপ্রোটিন কোলেস্টেরল ক্যাপ মানে হচ্ছে সেখানেতে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট, মানে এই বাইরের দিকটাতে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট দিয়ে এখানে প্রোটেক্টিভ একটা কভারিং আছে। এবার যখনই দেখো এটা এসে ইউটেরাসের মধ্যে প্রবেশ করে, ইউটেরাসের মধ্যে কিছু প্রোটিওলাইটিক, অ্যামাইলোলাইটিক এবং লাইপোলাইটিক এনজাইম আছে, অর্থাৎ যারা প্রোটিন কার্বোহাইড্রেট এবং ফ্যাটকে নষ্ট করে। তো যখনই স্পার্মগুলো এলো এই ইউটেরাইন ক্যাভিটির মধ্যে ওই প্রোটিওলাইটিক, অ্যামাইলোলাইটিক, লাইপোলাইটিক এনজাইমের উপস্থিতিতে আস্তে আস্তে ওদের ওই গ্লাইকোপ্রোটিন যে ক্যাপটা রয়েছে সেই ক্যাপটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এবার যখনই ওই জিনিসটা নষ্ট হলো তখনই কিন্তু ওরা দেখা যায় যে আস্তে আস্তে ওরা কিন্তু অ্যাক্টিভ হয়, অর্থাৎ যেই ক্যাপটা রিমুভ হয়ে গেল এবার ওরা কিন্তু যে কোনো সেলের সাথে গিয়ে ফিউজ হতে পারে। এবার দেখা যায় যে অ্যাকচুয়ালি ওভার যেটা রয়েছে মানে তোমার সেকেন্ডারি উসাইট, সেই সেকেন্ডারি উসাইট থেকে কিছু কেমিক্যাল সিক্রেট হয়, এবং সেই কেমিক্যালের কারণে এই স্পার্ম কিন্তু কেমোট্যাকটিক মুভমেন্ট দেখায় এবং ডাইরেক্টলি তারা সবাই কিন্তু ছুটে যায় সেটা হচ্ছে ওভার দিকে, এবং ওভার সাথে গিয়ে ওভার লেয়ারগুলোকে ভেদ করে অ্যাকচুয়ালি ফার্টিলাইজ করার সেখানে চেষ্টা করে। এবার ন্যাচারালি দেখা যায় যে এই কারণেই প্রথম থেকেই যখন দেখো অ্যাকচুয়ালি স্পার্মটা তৈরি হচ্ছে প্রথম থেকেই সে কিন্তু অ্যাক্টিভ থাকে না, তার পেছনে কারণ হচ্ছে যে এই গ্লাইকোপ্রোটিন ক্যাপটা আছে, এবং গ্লাইকোপ্রোটিন ক্যাপটা রিমুভ হয় ইউটেরাইন ক্যাভিটিতে, এবং এই ঘটনাটাকে বলা হয় সেটা হচ্ছে ক্যাপাসিটেশন। অ্যাকচুয়ালি এটা সেকেন্ড ক্যাপাসিটেশন, কারণ ফার্স্ট ক্যাপাসিটেশন আমরা পড়েছি যে অ্যাকচুয়ালি টেস্টিসের মধ্যে স্পার্ম অ্যাক্টিভ হওয়ার পর
সেখানেতে সবার প্রথম স্পার্ম যখন অ্যাকচুয়ালি এপিডিডাইমিসের মধ্যে তার ফ্লাজেল্লার চলন ক্ষমতা পায়, সেই ঘটনাটাকে বলা হয় ফার্স্ট ক্যাপাসিটেশন। আর এই ক্যাপাসিটেশনটা অ্যাকচুয়ালি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে হচ্ছে, এটা সেকেন্ড ক্যাপাসিটেশন, যেখানে গ্লাইকোপ্রোটিন ক্যাপটা রিমুভ হচ্ছে এবং তারপরই ওরা কেমোট্যাকটিক মুভমেন্টের জন্য আসে এবং সেখানেতে অ্যাকচুয়ালি ফার্টিলাইজেশন প্রসেস যেটা সেটাকে কমপ্লিট করছে। তাহলে এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি দেখো সেকেন্ড ক্যাপাসিটেশন। এবার যখনই ফার্টিলাইজেশন প্রসেসটা হতে যায় তার অ্যাকচুয়ালি পরপর কতগুলো স্টেপ আছে। তো তার মধ্যে প্রথম যে ফার্স্ট স্টেপ যেটা সেটা হচ্ছে অ্যাক্রোসোম রিয়াকশন। তো অ্যাক্রোসোম রিয়াকশনে যে ঘটনাটা ঘটে, যখনই স্পার্মের মাথা থেকে ওই কোলেস্টেরল গ্লাইকোপ্রোটিন ক্যাপটা রিমুভ হয়ে যায় তখন কিন্তু স্পার্মটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার সে ওভার ওয়াল যেগুলো রয়েছে বা ওভার যে কভারিং যেগুলো রয়েছে সেগুলোকে একটার পর একটা ভেদ করে ও আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকবে এবং সেইগুলো লেয়ারগুলোকে নষ্ট করার জন্য বিভিন্ন এনজাইম সেগুলো কিন্তু এই অ্যাক্রোসোমের ভেতরেতে অ্যাকচুয়ালি সঞ্চিত থাকে। তো যে এনজাইমগুলো একটা একটা করে কাজ করে, প্রথম হচ্ছে অ্যাক্রোসোমের মধ্যে সবার ফার্স্ট ওকে অ্যাকচুয়ালি দেখো ওভার সাথে ফিউজ করার জন্য সবার প্রথম ওকে ভেদ করতে হয় যেটা সেটা হচ্ছে করোনা রেডিয়াটা, যে লেয়ারটা রয়েছে সেই করোনা রেডিয়াটা লেয়ারটা। এবার করোনা রেডিয়াটা লেয়ারটা অ্যাকচুয়ালি ফলিকুলার সেলস দিয়ে তৈরি হয়। তো এই করোনা রেডিয়াটা লেয়ারটাকে নষ্ট করার জন্য সবার ফার্স্টে যেটা করে সেটা হচ্ছে হায়ালিউরোনিডেজ বলে একটা এনজাইম অ্যাক্রোসোম থেকে বেরোয়। এইটা যেটা করে সেটা হচ্ছে এই যে ফলিকুলার সেল যেগুলো রয়েছে যেটা করোনা রেডিয়াটা লেয়ারে আছে, এই ফলিকুলার সেলগুলো নিজেদের মধ্যে পরস্পরের সাথে আটকে থাকে হায়ালিউরোনিক অ্যাসিড বলে একটা অ্যাসিডের মাধ্যমে। প্রত্যেকটা সেল নিজেদের মধ্যে সংযোগ রক্ষা করে একে অপরের সাথে অ্যাটাচ হয়ে থাকে। এই যে সেলগুলো গায়ে গায়ে আটকে আছে তার পেছনে কারণ হচ্ছে হায়ালিউরোনিক অ্যাসিড অ্যাকচুয়ালি প্রত্যেকটা সেলের মধ্যে সেল মেমব্রেনের মধ্যে বন্ড ফর্মেশন করেছে। এবার হায়ালিউরোনিডেজ এই যে এনজাইমটা স্পার্ম অ্যাকচুয়ালি রিলিজ করছে, সেখান থেকে দেখো হায়ালিউরোনিক অ্যাসিড যেটা সেটাকে হায়ালিউরোনিডেজ নষ্ট করে দেয়। যার জন্য কি হয়, যখনই স্পার্মটা আসছে এই হায়ালিউরোনিক অ্যাসিডগুলোকে নষ্ট করে দিচ্ছে, তাহলে এই সেলগুলো দেখো মাঝের বন্ডিং, সেলগুলোর মাঝের বন্ডিংগুলোকে নষ্ট করে দিচ্ছে। তাহলে যখনই দেখো ওই এনজাইম সিক্রেট করতে করতে স্পার্ম আসবে, অটোমেটিক্যালি সেলগুলোর মাঝের বন্ডিংগুলো নষ্ট হয়ে যাওয়ার জন্য সেলগুলো পরস্পর থেকে দূরে সরে যাবে এবং স্পার্মের দেখো যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি হয়ে যাবে। তো সেই কারণেই বলা হয় যে অ্যাক্রোসোম থেকে সবার ফার্স্ট যে এনজাইম বেরোয় সেটার নাম হচ্ছে হায়ালিউরোনিডেজ, যেটা অ্যাকচুয়ালি করোনা রেডিয়াটা লেয়ারের যে ফলিকুলার সেলগুলো আছে তাদের মাঝের যে হায়ালিউরোনিক অ্যাসিড দিয়ে যে বন্ডিংটা রয়েছে সেটাকে লুজ করে দেয় বা সেটাকে নষ্ট করে দেয়। তার জন্য করোনা রেডিয়াটা লেয়ারটাকে ভেদ করে ওরা ভেতরের দিকে ঢুকে যায়। সেকেন্ড দেখো, এরপরে যখনই এটা ভেতরের দিকে এলো এরপরেই এরা চলে আসছে করোনা রেডিয়াটা লেয়ারকে ভেদ করার পরেই চলে আসছে কোথায়, জোনা পেলুসিটা। এবার দেখো জোনা পেলুসিটা লেয়ারটাকে নষ্ট করতে হবে, কিন্তু সবার প্রথম বুঝতে হবে যে স্পার্মটা অ্যাকচুয়ালি কেন এই ভেতরের দিকে ঢুকছে। তার পেছনে যেটা কারণ সেটা হচ্ছে জোনা পেলুসিটা যে লেয়ার আছে, জোনা পেলুসিডার অ্যাকচুয়ালি ভেতরের দিকেতে কিছু প্রোটিন থাকে যেগুলোকে বলা হয় জোনা পেলুসিডাল প্রোটিন, বা দেখবে ওগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় জেডপি। এবার বিভিন্ন রকমের প্রোটিন অ্যাকচুয়ালি এখনো অবধি ডিসকভার্ড হয়েছে, জেডপি1, জেডপি2, জেডপি3। তো হিউম্যানের ক্ষেত্রে দেখা যায় যে জেডপি3 যে প্রোটিনটা তার পার্সেন্টেজটাই সবচেয়ে বেশি। তো অ্যাকচুয়ালি এই জোনা পেলুসিডা যেটা স্কাই কালারের দেখাচ্ছে সেইখানেতেই জোনা পেলুসিডাল প্রোটিন 3 জেডপি3 প্রোটিন প্রচুর মাত্রায় থাকে এবং এই জেডপি3 প্রভাবে অ্যাকচুয়ালি স্পার্ম কিন্তু কেমোট্যাকটিক মুভমেন্টটা দেখায়। তার জন্য করোনা রেডিয়াটা লেয়ার ভেদ করি, এরপর দেখো ওকে ভেদ করতে হবে যেটা সেটা হচ্ছে জোনা পেলুসিডা লেয়ার। এবং দেখো এই জেডপি3 প্রোটিন এইটাই কিন্তু একে অ্যাট্রাক্ট করে, এটাই কিন্তু এর কেমিক্যাল অ্যাট্রাকশনের জন্য দায়ী। তাহলে দেখো যে করোনা রেডিয়াটা লেয়ারটাকে ভেদ করার পরই এরপর ওর যেটা কাজ হবে সেটা হচ্ছে জোনা পেলুসিডা লেয়ারটাকে ভেদ করা। এবার জোনা পেলুসিডা লেয়ারকে ভেদ করার জন্য বা জোনা পেলুসিডা লেয়ারটাকে নষ্ট করার জন্য অ্যাকচুয়ালি যে এনজাইমটা ও রিলিজ করে সেটার নাম হচ্ছে জোনালাইসিন। এবং জোনালাইসিন যে ও রিলিজ করলো আস্তে আস্তে দেখো জোনা পেলুসিডা লেয়ার যেটা সেটাও নষ্ট করে দিল। এবার দেখো এই জোনা পেলুসিডা মানে লেয়ারটা নষ্ট করার পরই ও কিন্তু মোটামুটি অ্যাকচুয়ালি এগ সেল মেমব্রেনের কাছাকাছি চলে আসবে, ডিম্বাণুর পর্দার কাছাকাছি চলে আসবে। এবার ডিম্বাণুর পর্দা দিয়ে ওর যখনই ওর নিজের দেহের অ্যাকচুয়ালি এই নিউক্লিয়াসটা এবং সেন্ট্রোজোমটাকে ভেতরে প্রবেশ করাতে যাবে, তাহলে অ্যাক্রোসোমের সামনের অংশটাকেও তো নষ্ট করতে হয়। তো সেই কারণ দেখা যায় জোনালাইসিন বলে একটা এনজাইম রিলিজ করে, জোনালাইসিন যেটা করে সেটা হচ্ছে জোনা পেলুসিডা অংশটাকে নষ্ট করে। আর অ্যাক্রোসিন বলে আর একটা এনজাইম বেরোয় যেটা স্পার্মেরই চারপাশে সামনের দিকে যে পর্দা রয়েছে সেই পর্দাটাকে নষ্ট করতে শুরু করে।
যাতে স্পার্মের সামনে যথেষ্ট একটা ওপেনিং স্পেস তৈরি হয়, যে স্পেসটার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটাকে ও ট্রান্সফার করে দিতে পারে, সেটা হচ্ছে ডিম্বাণুর কাছে। তাহলে দেখো, জোনালাইসিন এবং অ্যাক্রোসিন দুটো এনজাইমের কথা আরও আমরা পড়লাম, এখানেতে কাজ করছে। এরপর দেখো, এর পরবর্তী পর্যায়ে এটা এসে আটকাবে কোথায়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এগ সেল মেমব্রেন, সেই গায়েতে। এবার দেখবে যে এখানে প্রকৃতপক্ষে দুটো পর্দা আছে, আগেই আমরা পড়লাম। একটা হচ্ছে বাইরের দিকে ভাইটালাইন পর্দা, তারপর একটা ফাঁকা গ্যাপ আছে যেটাকে বলা হয় পেরিভাইটালাইন স্পেস, এবং তারপর যেটা রয়েছে সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি এগ সেল মেমব্রেন। এবার যতদিন অবধি ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হয়নি ততদিন অবধি বিজ্ঞানীরা ভাবতেন যে এখানে একটাই বোধহয় পর্দা আছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কারের পর জানা গেল যে না, এখানে একটা পর্দা নয়, এখানে দুটো পর্দা আছে। এবার দেখো, যখনই স্পার্মটা আসছে, ধরো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে লেয়ার যেটা রয়েছে, এই লেয়ারটা হচ্ছে তোমার, যেটা একটু আগে আমরা পড়লাম জেলি কোট যেটাকে আমরা বলছি, এইটা মানে তোমার জোনা পেলুসিডা, এটা জোনা পেলুসিডার একদম লাস্টেই একটা পাতলা পর্দা আছে, যে পাতলা পর্দাটাকেই আমরা যেটা বলে থাকি, এই যে এই তলা দিয়ে দেখো হালকা একটা মেমব্রেনাস স্ট্রাকচার দেখাচ্ছে, তো এই যে হালকা যে নিচেকার যে পর্দা যেটা রয়েছে, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি মানে এই পর্দাটাকেই বলা হয় ভাইটালাইন পর্দা। এরপরই একটা ফাঁকা জায়গা আছে পেরিভাইটালাইন স্পেস, আর তারপরেই কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে এগ সেল মেমব্রেন, এই স্ট্রাকচারটা আছে। এবার যখনই দেখো জোনা পেলুসিডা লেয়ারটাকে ভেদ করে আস্তে আস্তে অ্যাক্রোজোমের এনজাইম সিক্রেট করে এই স্পার্মটা এসে অ্যাকচুয়ালি এই শেষ প্রান্তের দিকে আসে, এরপর কিন্তু আর এই যে স্পার্ম যেটা, সেটা কিন্তু আর এগোয় না। যেটা হয় যে যখনই এটা এই কাছাকাছির জায়গাতে এলো, তখনই সঙ্গে সঙ্গে দেখা যায় যে এই যে এগ সেল মেমব্রেন যেটা রয়েছে, এই এগ সেল মেমব্রেন আর স্পার্মের সাইটোপ্লাজমের মধ্যে দেখো একটা কানেকশন তৈরি হয়, এবং এই কানেকশনটা যেটা তৈরি হয় তার জন্য কিছু কেমিক্যাল অ্যাকচুয়ালি দায়ী। অ্যাকচুয়ালি যেটা হয় যে স্পার্ম যেটা করে, স্পার্ম এসে সর্বোচ্চ দেখো এই ভাইটালাইন যে এখানে দেখো যে সর্বোচ্চ যেটা করতে পারে, জোনা পেলুসিডা লেয়ারটাকে ভেদ করে এসে ভাইটালাইন পর্দার গায়েতে এসে অ্যাটাচ হতে পারে। তার পরবর্তী পেরিভাইটালাইন স্পেসটা কিন্তু ক্রস করতে পারবে না। তার কারণটা হচ্ছে পেরিভাইটালাইন স্পেসটা ফাঁকা, আর অ্যাকচুয়ালি স্পার্মের যে ফ্লাজেল্লা থাকে, সেই ফ্লাজেল্লা তো জল ছাড়া কোথাও কাজ করে না। তো ন্যাচারালি দেখো, যেহেতু এই পেরিভাইটালাইন স্পেসেতে কোনো জল নেই, তাহলে সেখানটা কোনোদিনই কিন্তু স্পার্ম ক্রস করতে পারবে না। তাহলে স্পার্ম অ্যাকচুয়ালি বাইরে থেকে দেখো সবার ফার্স্টে করোনা রেডিয়াটা লেয়ার ভেদ করতে পারে, জোনা পেলুসিডা লেয়ার ভেদ করতে পারে, এবং লাস্টে এসে ও আটকে যাবে কোথায়, ভাইটালাইন পর্দা। এবার মাঝখানে দেখো একটা ফাঁকা গ্যাপ, এই দিকেতে স্পার্ম আটকে আছে ভাইটালাইন পর্দা, আর এগ সাইটোপ্লাজম যেটা, সেটা এই দিকেতে রয়েছে, এগ সেল মেমব্রেনের এই সাইডে এগের সাইটোপ্লাজম রয়েছে। এবার দেখো, যখনই এরকম কাছাকাছি চলে আসে, তখন দেখা যায় যে অ্যাকচুয়ালি এই স্পার্মের যে কভারিং যেটা রয়েছে, সেইখানেতে কিছু প্রোটিন থাকে, এবং স্পার্মের গায়েতে যে প্রোটিনটা থাকে তার নাম হচ্ছে ফার্টিলিন। আর ঠিক সেই রকমই দেখা যায় যে উল্টো দিকে ওভা যেটা রয়েছে, এই ওভার সেল মেমব্রেনেতে একটা মানে কেমিক্যাল থাকে যেটার নাম হচ্ছে ফার্টিলাইজিন। তাহলে একটা রয়েছে দেখো ফার্টিলিন, আর একটার নাম হচ্ছে ফার্টিলাইজিন। এবার ফার্টিলিন আর ফার্টিলাইজিন এরা কিন্তু নিজেদের মধ্যে কেমো অ্যাট্রাকশন দেখায়, সেই জন্য স্পার্ম যখনই এসে এই ভাইটালাইন পর্দার গায়েতে আসছে, এর পরবর্তী স্পার্ম কিন্তু এগোতে পারবে না। কিন্তু এই ফার্টিলিন এবং মানে ফার্টিলাইজিন এদের ইন্টারাকশনের জন্য দেখা যায় যে অ্যাকচুয়ালি এগ সেল মেমব্রেন যেটা, সেটা ফোল্ড হয়ে একটা কোন শেপ তৈরি করে, একটা শঙ্কুর মতো গঠন তৈরি করে সে গিয়ে স্পার্মের সাইটোপ্লাজমের সাথে অ্যাটাচ হয়ে গেছে। এবং এই যখনই এরকম টাইপের একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়, এই গঠনটাকেই বলা হয় ফার্টিলাইজেশন কোন। তার মানে একটা জিনিস বোঝো, যখনই ফার্টিলাইজেশন হতে যায় তখন কিন্তু স্পার্ম অ্যাকচুয়ালি করোনা রেডিয়াটা ভেদ করলো, জোনা পেলুসিটা ভেদ করলো, ভাইটালাইন পর্দার কাছে গিয়ে আটকে যাবে। ভাইটালাইন পর্দার পরবর্তী রাস্তাতে যাওয়ার ক্ষমতা কিন্তু স্পার্মের নেই। এবার ভাইটালাইন পর্দার পর একটা ফাঁকা জায়গা আছে যেটার নাম হচ্ছে পেরিভাইটালাইন স্পেস। পেরিভাইটালাইন স্পেসের উল্টো দিকে যেটা আছে সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি এগ সেল মেমব্রেন, ডিম্বাণুর কোষ পর্দা। এবার যেহেতু স্পার্ম এই রাস্তাটায় আসতে পারছে না, এই রাস্তাটাতে আসার অ্যাকচুয়ালি ক্ষমতা আছে যার, সেটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এগ সেল মেমব্রেন। এবার যখনই স্পার্ম কাছাকাছি চলে আসে, স্পার্মের অ্যাকচুয়ালি অগ্রপ্রান্ত থেকে সামনের দিক থেকে ফার্টিলিন ক্ষরণ হয়, এবং ওভার উল্টো দিক থেকে মানে ওভার বাইরে থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ফার্টিলাইজিং।
এবং এই ফার্টিলিন অ্যান্টিফার্টিলিন ইন্টারাকশনের জন্য দেখা যায় যে ওভার যে সেল মেমব্রেনটা সেইটা ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে কোন শেপ তৈরি করে সেটা গিয়ে অ্যাকচুয়ালি স্পার্মের সাইটোপ্লাজমের সাথে যোগ হয়ে যায়। তার মানে অ্যাকচুয়ালি ভাইটালাইন পর্দা অব্দি স্পার্ম এলো, কিন্তু অ্যাকচুয়ালি এগ সেল মেমব্রেন তারপর কিন্তু নিজে এগিয়ে গিয়ে অ্যাকচুয়ালি কি করছে যে স্পার্মের সাথেতে গিয়ে ফিউজ হচ্ছে, এবং এই অ্যাটাচমেন্টটার পেছনে কারণ হচ্ছে যেটা সেটা হচ্ছে ফার্টিলিন এবং ফার্টিলাইজিং, এই দুটো কেমিক্যালের জন্যই কিন্তু এই ইন্টারাকশনটা হয়। এইবার যখনই এই অ্যাটাচমেন্টটা হয়ে যায়, এখন দেখো এখানেতে দুটো পর্দা রয়েছে, একটা হচ্ছে ভাইটালাইন পর্দা আর সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে এগ সেল মেমব্রেন। এই দুটো পর্দাকেই নষ্ট করার জন্য অ্যাক্টোজোম থেকে লাস্ট যে এনজাইমটা রিলিজ হয় সেইটার নাম হচ্ছে নিউরামিনিডেস। এই নিউরামিনিডেস যেটা রয়েছে অ্যাকচুয়ালি এই ভাইটালাইন পর্দা বা অ্যাকচুয়ালি এগ সেল মেমব্রেনের যে কেমিক্যালটা, মানে ওর যে কম্পোজিশনের একটা উপাদান হচ্ছে নিউরামিক অ্যাসিড। তো সেই নিউরামিক অ্যাসিডকে অ্যাকচুয়ালি নষ্ট করার জন্যই এই নিউরামিনিডেস বলে এনজাইমটাও তৈরি করে। যখনই নিউরামিনিডেস তৈরি করলো তখন এই পর্দাটা, ভাইটালাইন পর্দা এবং এগ সেল মেমব্রেন দুটোই দেখো নষ্ট হয়ে গেল। যখন নষ্ট হয়ে গেল তখন স্পার্ম থেকে দেখো ওই হ্যাপ্লয়েড নিউক্লিয়াস সেটা ওভার মধ্যেতে এসে প্রবেশ করে গেল। তাহলে এই ঘটনাটাই এখানে কিন্তু ঘটছে। এবার দেখো এই ফার্টিলিন যেটা রয়েছে, এখানে দেখো ফার্টিলিন আর ফার্টিলাইজিন, একটু আগেই বললাম স্পার্মের গায়েতে রয়েছে ফার্টিলিন আর এগের গায়েতে রয়েছে ফার্টিলাইজিন। এবার যেহেতু এই কেমিক্যালগুলো দেখো, এটা ফার্টিলিন এটা ফার্টিলাইজিন, তো ন্যাচারালি কি হয় যে এখানেতে মানে উল্টো নামগুলো দেওয়া হয়। যেমন দেখো অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে ফার্টিলিন, বা বলা যেতে পারে এটার আরেক নাম হচ্ছে অ্যান্টি ফার্টিলাইজিন, যেহেতু দেখো ফার্টিলিন ফার্টিলাইজিনের এগেনস্টে অ্যাটাচ করে, আর ফার্টিলাইজিন যেটা তার আবার উল্টো নাম দেখো সেটা হচ্ছে অ্যান্টি ফার্টিলিন, মানে এই ফার্টিলাইজিন অথবা অ্যান্টি ফার্টিলিন একই কথা। এবার এটা হচ্ছে ফার্টিলিন, এটা হচ্ছে ফার্টিলাইজিন। এবার অনেক সময় দেখবে কনফিউশন হয়ে যায়, সেটা দূর করার জন্য একটা জিনিস মনে রাখতে পারো, স্পার্মের আকার ছোট সেই জন্য দেখো ওর নামটাও ছোট ফার্টিলিন, আর এগের আকারটা দেখো বড়, তার দেখো ন্যাচারালি তার কেমিক্যালটার নামটাও সেই জন্য বড়, ফার্টিলাইজিং। তো যদি এই দুটো মনে থাকে তাহলে উল্টোটা দেখো মনে রাখাটা এমন কিছু অসুবিধাজনক হবে না। তো এরাই কিন্তু দেখো এই দুটো কেমিক্যালের কারণেই অ্যাকচুয়ালি ফার্টিলাইজেশন কোন যেটা সেটা ফর্মেশন হয়, এবং ফার্টিলাইজেশন কোন তৈরি হওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে যে নিউরামিনিডেস এই মাঝের মেমব্রেনটাকে নষ্ট করে দেয়, এবং এই যে ফার্টিলাইজেশন কোন যেটা তৈরি হয়েছে তার মধ্যেতেই দেখো অ্যাকচুয়ালি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস এবং তার সাথে সাথে সেন্ট্রোজোম যেটা, সেই সেন্ট্রোজোমটা ভেতরের দিকে ঢুকে চলে আসে, আর স্পার্মের বাকি অংশ যেগুলো সেগুলো কিন্তু ওভার বাইরেই থেকে সেটা নষ্ট হয়ে যায়। তাহলে এই যে ঘটনাটা যেটা ঘটলো, এই ঘটনাটাই হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু দেখো যে প্রসেসটাকে আমরা বলছি অ্যাক্টোজোম রিয়াকশন। এবার অ্যাক্টোজোম রিয়াকশনের পরেই যে ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটছে সেটা হচ্ছে দেখো ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন মানে হচ্ছে যখন নিউক্লিয়াসটা ট্রান্সফার করলো। এইবার দেখো যখনই নিউক্লিয়াসটা এখানে ট্রান্সফার হলো, এবার যে জিনিসটা হয় সেটা হচ্ছে এখন প্রথমেই দেখো যখনই স্পার্মটা এসে ঢুকবে সঙ্গে সঙ্গে কিন্তু একদম ডাইরেক্টলি ফার্স্টেই কিন্তু স্পার্মের যে নিউক্লিয়াসটা ঢুকেছে তার সঙ্গে ওভার যে নিউক্লিয়াসটা সেটা ফিউজ হবে না। তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি ওভার যে নিউক্লিয়াসটা রয়েছে, অ্যাকচুয়ালি এটাকে আমরা ওভা বলছি কিন্তু এটা প্রকৃতপক্ষে সেকেন্ডারি ওসাইট। তো যখনই স্পার্ম অ্যাকচুয়ালি এসে ঢুকছে তখন সেখানে নিউক্লিয়াস যেমন আসছে, সেন্ট্রোজোম যেমন আসছে, সেরকমই দেখো একটু আগেই আমরা পড়লাম যে সেখানে মেটাফেজ প্রমোটিং ফ্যাক্টর বা অ্যানাফেজিক ফ্যাক্টর বলে একটা ফ্যাক্টর অ্যাকচুয়ালি স্পার্ম থেকেই আসে, এবং যার প্রভাবে এই যে সেকেন্ডারি ওসাইট এটা সেকেন্ড মিওসিসে যায়, অর্থাৎ মিওসিস 2 যেটা সেই বিভাজনটায় যায়, এবং যখনই মিওসিস 2-তে যাবে অ্যাকচুয়ালি সেকেন্ডারি ওসাইট সেটা ডিভাইড করে যাকে একটা বড় আকারের কোষ তৈরি করবে, যেটা দিয়ে অ্যাকচুয়ালি নাম হবে যেটা সেটা হচ্ছে ওভা। আর উল্টো দিকে দেখো সেকেন্ড যেটা তৈরি করছে দ্বিতীয়, সেটা হচ্ছে সেকেন্ড পোলার বডি তৈরি করে। এবার এই সেকেন্ড পোলার বডিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, এবং সেকেন্ড পোলার বডিটা নষ্ট হওয়ার পরে তবে কিন্তু দেখো এখানে যেটা তৈরি হলো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওভা, যেটা সেই ওভাটা। এবার এই ওভার যে নিউক্লিয়াসটা রয়েছে সেইটাকেই বলা হয় ফিমেল প্রোনিউক্লিয়াস, আর অন্যদিকে দেখো স্পার্ম থেকে যেটা ঢুকেছে ওটাকে বলা হয় মেল প্রোনিউক্লিয়াস। এইবার যেটা হবে যে এই ফিমেল প্রোনিউক্লিয়াস আর মেল প্রোনিউক্লিয়াস যেটা, এটা পরস্পরের সাথে যুক্ত হবে, এবং যখনই এই নিউক্লিয়াসগুলো যুক্ত হয় তখনই সেই ঘটনাটাকে বলা হয় ক্যারিওগ্যামি বা অ্যাম্ফিমিক্সিস। অ্যাকচুয়ালি ফার্টিলাইজেশন কথাটার অর্থ হচ্ছে যে যখন মানে অ্যাকচুয়ালি স্পার্ম আর ওভার সাইটোপ্লাজম পরস্পরের সাথে যুক্ত হচ্ছে তখন সেই ঘটনাটাকে বলে ফার্টিলাইজেশন। কিন্তু সাইটোপ্লাজম যুক্ত হওয়ার পরে
যখন অ্যাকচুয়ালি মেল আর ফিমেল প্রোনিউক্লিয়াস যুক্ত হচ্ছে তখন সেই ঘটনাটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে ক্যারিওগ্যামি বা অ্যাম্ফিমেক্সিস। এবং এখানে দেখো একটু আগেই যেটা বললাম যে অ্যাকচুয়ালি যখনই এটা ফার্টিলাইজেশন হতে যাচ্ছে সবার প্রথম কিন্তু মানে যখন নিউক্লিয়াসটা প্রবেশ করছে স্পার্ম থেকে নিউক্লিয়াসটা প্রবেশ করার পরেই যেটা হয় সেকেন্ডারি উসাইটের দ্বিতীয় মিওসিস যে সেল ডিভিশন সেটা হয় এবং সেখান থেকে দেখো আলটিমেটলি একটা ওভা তৈরি হলো আর সেকেন্ড পোলার বডি তৈরি হয়। সেকেন্ড পোলার বডি কিন্তু নষ্ট হয়ে যায়। এবার ওভা যে ডেভেলপ করলো সেখানেই কিন্তু ফিমেল প্রোনিউক্লিয়াসটা তৈরি হলো। এবার মেল প্রোনিউক্লিয়াসের সাথে ফিমেল প্রোনিউক্লিয়াস পরস্পরের সাথে যুক্ত হবে এবং যখনই দুটো প্রোনিউক্লিয়াস যুক্ত হবে সেই ঘটনাটাকেই বলা হয় ক্যারিওগ্যামি বা অ্যাম্ফিমেক্সিস। এবং তার ফলেই সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো সেখানে 2n যে নিউক্লিয়াস যুক্ত যে জাইগোট সেটা তৈরি করবে। এবার এখানে তো এই অ্যাক্রোসোম রিয়াকশনটাকে দেখানো হচ্ছে যে অ্যাক্রোসোম রিয়াকশনেতে এইটা হচ্ছে অ্যাক্রোসোম মাইক্রোস্কোপের তলে অরিজিনালি যখনই এটা ভেদ করতে করতে যাচ্ছে অ্যাকচুয়ালি ওভার বাইরের কভারিংগুলো অ্যাক্রোসোম থেকে এনজাইমগুলো ইউটিলাইজ করে দেখো আস্তে আস্তে ওভার যে ওয়ালগুলো রয়েছে সেই ওয়ালগুলোকে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে। এটা অ্যাকচুয়ালি তোমার মাইক্রোস্কোপিক একটা ভিউ। এবার দেখো ফার্টিলাইজেশনের সাথে সাথেই প্যারালেলি আর একটা ঘটনা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কর্টিক্যাল রিয়াকশন। কর্টিক্যাল রিয়াকশন মানে হচ্ছে পলিস্পার্মি প্রিভেনশন, যেটাকে বলা হয় যে যাতে একসাথে একাধিক স্পার্ম অ্যাকচুয়ালি ওভার সাথে ফিউজ না হয়ে যায় তার জন্যই কিন্তু যেটা হয় সেটা হচ্ছে কর্টিক্যাল রিয়াকশন সেটা চলে। এবার কর্টিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে যে ঘটনাটা হয় যে স্পার্মকে অ্যাকচুয়ালি দেখো যাতে মাল্টিপল স্পার্ম ওভার সাথে ফিউজ না করে যায় তাদের তো ক্রোমোসোম নাম্বার চেঞ্জ হয়ে যাবে। তো বাই চান্স যদি ওরকম হয়ে যায় তাহলে সেলটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাকে প্রিভেন্ট করার একটা কিন্তু উপায় আছে এবং সেটাই হচ্ছে কর্টিক্যাল রিয়াকশন। এটা দুটো স্টেপে হয়। একটা হচ্ছে বলা হয় ফার্স্ট আর প্রাইমারি ব্লক টু পলিস্পার্মি, আর একটা যেটা হয় সেটা হচ্ছে স্লো সেকেন্ডারি ব্লক টু পলিস্পার্মি। অ্যাকচুয়ালি ফার্স্ট ব্লকের যেটা করে সেটা হচ্ছে যখনই স্পার্ম অ্যাকচুয়ালি ওভার কাছাকাছি এসছে তখন কিন্তু অ্যাট ওয়ান্স অনেক কটা স্পার্ম ওভার কাছে আসে। এবার সেখান থেকে স্পার্মগুলো আস্তে আস্তে ওভার বাইরের দিকের যে ওয়ালগুলো যে কর্নার এরিয়াটা জোনা পেলুসিয়া এগুলোকে ক্রস করে সব অ্যাকচুয়ালি মানে ওভার দিকেতে যেতে থাকে। যখনই কোনো একজন অ্যাকচুয়ালি ফার্টিলাইজেশন কোন তৈরি করে ফার্টিলাইজড অ্যাকচুয়ালি ওভাকে ফার্টিলাইজড করে দেবে সঙ্গে সঙ্গে দেখো বাকি যেগুলো রয়েছে যারা যে লেয়ারই থাকুক তাদেরকে প্রথম অবস্থায় অ্যাকচুয়ালি ওভা যেটা করে সেই স্পার্মগুলোকে সব ঠেলে নিজের চারপাশ থেকে বার করে দেয়। যখনই ঠেলে বার করে দিল তখনই কিন্তু ওর চারপাশে একটা পাঁচিল তৈরি করে দেয়। এরপরই দেখা যায় যে স্পার্মগুলো যদি এই পাঁচিল তৈরি করার পর ঘুরে আবার আসতেও যায় তাহলে আর কিন্তু ঢোকার জায়গা পায় না। তাহলে প্রথম অ্যাকচুয়ালি ফার্স্ট অ্যান্ড প্রাইমারি ব্লকে যেটা হয় সেটা হচ্ছে যে স্পার্মগুলো অ্যাকচুয়ালি ফার্টিলাইজেশন করার জন্য যে স্পার্মগুলো আসছে তাদের মধ্যে একজন ফিউজ হওয়ার সাথে সাথেই বাকিদেরকে প্রাথমিকভাবে ও নিজের চারপাশ থেকে মানে একদম কর্নার এরিয়াটা লেয়ারগুলো থেকে অবধি বাইরের দিকে ঠেলে বার করে দেয়। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফার্স্ট বা প্রাইমারি ব্লক। এইটা কিন্তু ফার্টিলাইজেশন যখনই কোনো একটা স্পার্ম গিয়ে ফার্টিলাইজেশন কোন তৈরি করে যেই ওভার সাথে ফিউজ হয় তার ফ্র্যাকশন অফ সেকেন্ডস মানে মাইক্রো সেকেন্ডসের মধ্যে ওটা স্টার্ট হয়, কিন্তু এটা স্থায়িত্বকাল হচ্ছে 1 মিনিট। মানে 1 মিনিটের জন্য ও অ্যাকচুয়ালি স্পার্মগুলোকে ঠেলে বাইরের দিকে সরিয়ে রাখতে পারবে। এই 1 মিনিটের মধ্যেই কিন্তু কর্টিক্যাল রিয়াকশন যেটা সেই কর্টিক্যাল রিয়াকশনটা হয় এবং কর্টিক্যাল গ্র্যানিউলসগুলো পেরিভাইটালাইন স্পেসেতে পড়ে সেখানে একটা পাঁচিলের মতো তৈরি করে দেয়। এবং এই যে ব্লকেজটা হলো এবং এই পাঁচিলটা যখন তৈরি হয়ে যায় 1 মিনিট বাদে এই যে সরিয়ে রাখার যে প্রক্রিয়া প্রাইমারি ব্লকটা কেটে গেলেও দেখা যায় এর পরবর্তী ক্ষেত্রে স্পার্ম যদি আসতেও যায় এই যেহেতু চারপাশে পাঁচিলটা তৈরি হয়ে গেছে আর কিন্তু কোনো জায়গাতেই সেখানে আর ফার্টিলাইজেশন কোন তৈরি হওয়ার যে ব্যাপারগুলো থাকে সেই ফার্টিলাইজেশন কোন তৈরি করার ক্ষেত্রে কোনো সময় কিন্তু কিছুই হবে না, যার জন্য ফার্টিলাইজেশন প্রসেস সেটাও কিন্তু কমপ্লিট হবে না। এবার দেখো কর্টিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে যেটা দেখো প্রাইমারি ব্লক যেটাকে আমরা বলছি ফার্স্ট ব্লক যেটাকে বলছি সেটাতে যে ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটে সেটা হচ্ছে যে নর্মালি যেটা হয় সেটা হচ্ছে দেখো ডিম্বাণুর যে পর্দা বা যেটা ডিম্বাণুর অ্যাকচুয়ালি যে গঠনটা মানে এগ বা যেটা সেকেন্ডারি উসাইট বলছি সেটা সবসময় বাইরের রেসপেক্টে সবসময় এরা কিন্তু নেগেটিভলি চার্জ হয়। যখনই কোনো একটা স্পার্মের সাথে ফার্টিলাইজেশন কোন এই ফর্মেশন করে এখানে একটা পোর তৈরি হয়। তো সঙ্গে সঙ্গে যেটা হয় যে পেরিভাইটালাইন স্পেসেতে প্রচুর ক্যালসিয়াম আয়ন থাকে। সেই ক্যালসিয়াম আয়নগুলো যখন এই পোরটা তৈরি হয় তখন অ্যাকচুয়ালি এখানে যেমন নিউক্লিয়াসটা আসে তার সাথে সাথে কিন্তু বাইরে থেকে বেশ কিছু ক্যালসিয়াম এসে ঢুকে যায়। তার মানে সেলটা অ্যাকচুয়ালি কি হয় ক্যালসিয়াম এসে ঢোকার জন্য সেলটা ছিল দেখো নেগেটিভলি চার্জ, আয়ন এসে ঢুকে যাওয়ার জন্য হঠাৎ করে সেলটা কিন্তু পজিটিভলি চার্জ হয়ে যায়। তাহলে নর্মালি সেলটা থাকে
-20 মিলিভোল্ট এখন হয়ে যায় যেটা, সেটা হচ্ছে +10 মিলিভোল্ট। তাহলে বাকি যে স্পার্মগুলো তারা দেখো অ্যাকচুয়ালি এই নেগেটিভিটির জন্যই কিন্তু এরা অ্যাট্রাক্টেড হয়ে আসছিল। যখনই পোলারিটিটা পাল্টে যায় তখনই যে স্পার্ম, অন্য যে স্পার্ম যার সাথে ফার্টিলাইজ হয়েছে সেটা ছাড়া যে স্পার্মগুলো বিভিন্ন লেয়ারে, কেউ হয়তো জোনা পেলুসিডায়, কেউ হয়তো ধরো অ্যাকচুয়ালি কর্নারেডিয়াটায় আছে, কেউ জোনা পেলুসিডায় আছে, তাদেরকে সব ঠেলে বার করে দেয়। তো যখনই দেখো এরা ঠেলে বেরিয়ে গেল, সেই ব্লকেজটাই কিন্তু মানে যে ফার্টিলাইজড হলো সেই ছাড়া বাকি সব স্পার্ম কিন্তু বাইরে বেরিয়ে চলে গেল। তো সেইটা কি বলছে, ফার্স্ট অ্যান্ড প্রাইমারি ব্লক। কিন্তু কতক্ষণ অবধি পোলারিটিটা পাল্টানো অবস্থায় থাকবে? 1 মিনিট। কারণ 1 মিনিটের মধ্যে পোলারিটিটা যদি ঠিক করতে না পারে তাহলে সাইটোপ্লাজমের যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি দেখো থেকে যাবে। তো সেই জন্য প্রথম কি করলো, ঠেলে ওটাকে বার করে দিল। এরপর যেটা অ্যাকচুয়ালি দেখো করতে শুরু করছে সেটা হচ্ছে কর্টিক্যাল রিয়াকশন। যেই দেখো ক্যালসিয়ামগুলো এসে ভেতরে ঢুকলো, এই ক্যালসিয়ামই কিন্তু যেটা করে সেটা হচ্ছে এগের ভেতরে, ডিম্বাণুর ভেতরে ক্যালমোডিউলিন বলে একটা প্রোটিন থাকে। সেই ক্যালসিয়াম ক্যালমোডিউলিন প্রোটিনকে সক্রিয় করে, এবং ক্যালমোডিউলিন প্রোটিন যেটা করে সেটা হচ্ছে, এটা একটা মোটর প্রোটিন, মানে মুভমেন্ট করতে পারে। এই ক্যালমোডিউলিন প্রোটিনের হেল্পে কর্টিক্যাল গ্র্যানুলগুলো সব অ্যাকচুয়ালি ঠেলে বার করে দেয়, যেটা সেটা হচ্ছে পেরিভাইটালাইন স্পেস, অর্থাৎ যেটা ভাইটালাইন পর্দা আর এগ সেল মেমব্রেনের মাঝের যে লেয়ারটা থাকে সেটা। এবার এখানেতে দেখা যায় বেশ কতগুলো উৎসেচক অ্যাকচুয়ালি এখানেতে অবস্থান করে, মানে এই যে লেয়ারটা রয়েছে এখানেতে অবস্থান করে। তার মধ্যে প্রথম যেটা রয়েছে যে কর্টিক্যাল গ্র্যানুলসের ফার্স্ট কেমিক্যাল হচ্ছে সেরিন প্রোটিয়েজ। সেরিন প্রোটিয়েজ অ্যাকচুয়ালি একটা প্রোটিন, যে প্রোটিনটার মানে কাজ হচ্ছে যে সেরিন প্রোটিয়েজ, দেখো এইটা একটা ছবি দেখাচ্ছে যে যে ফার্টিলাইজেশন কোণেতে যখনই একজন যুক্ত হয় তখনই কিন্তু বাকিদেরকে ব্লকেজ করে। কি করে? প্রথম হচ্ছে সেরিন প্রোটিয়েজ হচ্ছে একটা প্রোটিন যেটা ভাইটালাইন পর্দা আর এগ সেল মেমব্রেনকে কানেক্ট করে রাখে। এবার সবার প্রথম সেরিন প্রোটিয়েজ ক্ষরণ করে ওই ভাইটালাইন পর্দা আর এগ সেল মেমব্রেনের মাঝের যে অ্যাটাচমেন্ট সেগুলোকে নষ্ট করে দেয়। এবং সেকেন্ড, ওখানেতে অ্যাকচুয়ালি কর্টিক্যাল গ্র্যানুলসের দ্বিতীয় যে উপাদান থাকে সেটা হচ্ছে মিউকোপলিস্যাকারাইড। মিউকোপলিস্যাকারাইড হচ্ছে চিড়ের মতো একটা বস্তু, কার্বোহাইড্রেট, যেটা জল শোষণ করে অনেকটা চওড়া হয়ে যায়। তাহলে ন্যাচারালি কি করছে, যখনই অ্যাকচুয়ালি পেরিভাইটালাইন স্পেসেতে ওই চিড়ের মতো জিনিসগুলো যদি পড়ে তাহলে ওরা কি করবে, দেখো উপরের দিকে জোনা পেলুসিটা আছে, জোনা পেলুসিটা জেলি লেয়ার, তো সেখানে জল প্রচুর আছে, সেখান থেকে প্রচুর জল শোষণ করে নেবে, এবং তার জন্য দেখা যায় জোনা পেলুসিটা লেয়ারটা শুকনো মতো হয়ে যাবে। আর উল্টো দিকে পেরিভাইটালাইন যে স্পেসটা রয়েছে সেই পেরিভাইটালাইন স্পেসেতে ওরা প্রচুর পরিমাণে ফুলে যাবে, এবং প্রচুর পরিমাণে ফুলে গিয়ে অ্যাকচুয়ালি এগ সেল মেমব্রেন আর উল্টো দিকে ভাইটালাইন পর্দা যেটা, সেই দুটোকে ঠেলে অনেক দূর সরিয়ে দেবে। এবং ঠেলে অনেক দূর সরিয়ে দেওয়ার জন্য মাঝের যে গ্যাপটা, সেই মাঝের গ্যাপটা অনেকটা বাড়িয়ে দেবে, এবং ভেতরটা যেহেতু সলিড হয়ে গেল তাহলে আর কিন্তু দেখো এগ সেল মেমব্রেন কখনোই ভাঁজ খেয়ে ফার্টিলাইজেশন কোণ আর তৈরি করতে পারবে না। এবং তার সাথে সাথে ওই লেয়ারটার মধ্যে ক্যালসিয়ামও এসে পড়ার জন্য, কারণ দেখো যখনই কর্টিক্যাল গ্র্যানুলগুলোকে রিলিজ করবে তাহলে তার সাথে সাথে ক্যালসিয়ামও তো বাইরের দিকে আসবে। তাহলে যখনই দেখো কর্টিক্যাল গ্র্যানুলগুলো রিলিজ করছে, ক্যালসিয়ামগুলো বাইরের দিকে আসছে, এবং এই ক্যালসিয়াম কি করে, এই মিউকোপলিস্যাকারাইডের যে লেয়ারটা সেটাকে হার্ড করে দেয়, শক্ত করে দেয়, পাঁচিলের মতো করে দেয়। এবং তার সাথে সাথে আরও কিছু H2O2 সেটাও সিক্রেটেড হয়। H2O2-র অ্যাকচুয়ালি ফাংশন হচ্ছে, H2O2 কিন্তু স্পার্মের জন্য বিষের মতো কাজ করে। সুতরাং যখনই দেখা যায় এই প্রাইমারি ব্লকটা কেটে যায়, কিছু স্পার্ম কিন্তু আবার ঘুরে ওভার দিকে আসার চেষ্টা করে, কিন্তু যখনই আসতে যায় তখন অ্যাকচুয়ালি এই H2O2-র উপস্থিতির জন্য ওই স্পার্মগুলো সব কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো ন্যাচারালি দেখা যায় যে দেখো একটা স্পার্ম যেই ওভার সাথে ফিউজ হয়ে গেল, ফার্টিলাইজেশন কোণ যেই ফর্মেশন হয়ে গেল, সঙ্গে সঙ্গে প্রাথমিকভাবে সেলটার পোলারিটি পাল্টে যাওয়ার জন্য সে কিন্তু কিছুক্ষণের জন্য বাকি স্পার্মগুলোকে ঠেলে সরিয়ে দিচ্ছে, এবং যেটুকু সময় সে ঠেলে সরিয়ে দিচ্ছে সেই টাইমে সে কিন্তু আবার দেখো নিজের চারপাশে পাঁচিল তৈরি করে দিচ্ছে, এবং সেইটাকেই বলছে স্লো বাট সেকেন্ডারি ব্লক, এবং এটাই কিন্তু পার্মানেন্ট ব্লক, এবং যার মাধ্যমে পলিস্পার্মি যেটা সেটাকে আটকে দেওয়া হয়। এবার যদি আমরা দেখি ফার্টিলাইজেশনের অ্যাকচুয়ালি সিগনিফিকেন্স কী, ফার্টিলাইজেশনের গুরুত্ব কী। প্রথম হচ্ছে এমব্রিওজেনেসিস, ফার্টিলাইজেশনের ফলেই দেখো এমব্রিও ফর্মেশন বা ভ্রূণ সৃষ্টি হয়। সেকেন্ড হচ্ছে পলিস্পার্মি প্রিভেনশন, একটা ওভার সাথে যাতে মাল্টিপল অ্যাকচুয়ালি স্পার্ম ফিউজ না করে যায় সেটা কাজ করছে। অন্যদিকে দেখো সেক্স ডিটারমিনেশন, মানে মেল ফিমেলনেস যেটা সেটাকে অ্যাকচুয়ালি ডিটারমাইন করছে। আইডেন্টিক্যাল ক্রোমোজোম নাম্বার, বংশ পরম্পরায় জীবের মধ্যে যাতে ক্রোমোজোম নাম্বার ফিক্সড থাকে সেইটার দেখো একটা অ্যারেঞ্জমেন্ট করছে।
এবং জেনেটিক ভেরিয়েশন, যেহেতু দেখো স্পার্ম অ্যাকচুয়ালি এসে যখন ওভার সাথে ফিউজ হচ্ছে, দুটো যেহেতু আলাদা ইন্ডিভিজুয়াল, আলাদা জীব, তাহলে ন্যাচারালি সেখানে কিন্তু সবসময় একটা জেনেটিক্যাল ভেরিয়েশন যেটা, সেটাও কিন্তু সেখানটায় কাজ করছে।